প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব। শুরুতেই শিরোনাম। In March for them, they got a game. I think it's in Singapore. সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে লাল সবুজের জার্সিতে দেখা যাবে জায়ান হাকিমকে। সাফের আগে আট ঘাট বেঁধে নেমেছে বাফুফে। অস্ট্রেলিয়া সিরিজের আগে টাইগারদের ঐচ্ছিক অনুশীলন, পেসারদের নিয়ে বিশেষ সেশন। দলের সাথে যোগ দিয়েছেন হাসান মাহমুদ। আর্জেন্টিনার জালে কাবরালের বাঁকানো শটই বিশ্বকাপের সেরা গোল। কোচ ইস্যুতে টালমাটাল ইতালির ফুটবল। মালদিনি, লিওনার্দোর পদত্যাগ। গেল মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক করার স্বপ্ন দেখেছিলেন জায়ান হাকিম, কিন্তু নানা জটিলতায় সেই স্বপ্ন পূরণ হয়নি। কয়েক মাস পর আবারও সুযোগ এসেছে। এবার সামনে সাফ চ্যাম্পিয়নশিপ। বাফুফের পরিকল্পনায় রয়েছেন এই ইংল্যান্ড প্রবাসী ফরওয়ার্ড। আর বাংলাদেশের সমর্থকদের ভালোবাসা, সেটাই নাকি তাকে সব থেকে বেশি মুগ্ধ করেছে। তানজিম ঐশীর রিপোর্ট। In March for them, they got a game. I think it's in Singapore. বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর অপেক্ষাটা যেন শেষই হচ্ছিল না জায়ান হাকিমের। গত মার্চে এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের আশা ছিল তার, কিন্তু প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতায় শেষ মুহূর্তে থেমে যায় সেই স্বপ্ন। তবে এবারের গল্পটা ভিন্ন। বাফুফে জানিয়েছে সব জটিলতার অবসান হচ্ছে ধীরে ধীরে। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ দলে যোগ দিতে পারেন ইংল্যান্ডের ওয়েলিং ইউনাইটেডে খেলা এই ফরওয়ার্ড। এর মধ্যেই সামনে চলে এসেছে সাফ চ্যাম্পিয়নশিপ। 1 আগস্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্র, আর নভেম্বরে দেশের মাটিতেই আসর বসবে। সেই আসরকে সামনে রেখেই শক্তিশালী দল গড়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই দেখা হচ্ছে জায়ান হাকিমকে। খুব সম্ভবত বাংলাদেশের মানুষের ভালোবাসাও তাকে আরো বেশি আগ্রহী করে তুলেছে লাল সবুজের হয়ে খেলতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের অসংখ্য শুভকামনা, ভালোবাসা আর অপেক্ষার বার্তা নিয়মিতই দেখেন জায়ান। কাছের মানুষদেরও জানিয়েছেন বাংলাদেশের মানুষের এমন আবেগ আর সমর্থন তাকে বরাবরই অনুপ্রাণিত করে। সেই ভালোবাসার প্রতিদান এবার তিনি মাঠের পারফরমেন্সে দিতে চান। A lot of followers over in Bangladesh. They give a lot of love and a lot of messages. They're really passionate about football over there. So yeah. বাফুফেও আশাবাদী, সেপ্টেম্বরের আগেই শেষ হবে সব আনুষ্ঠানিকতা। সব ঠিক থাকলে সাফ চ্যাম্পিয়নশিপই হতে পারে জায়ান হাকিমের লাল সবুজের অধ্যায়ের প্রথম মঞ্চ। একসময় যে অভিষেকের স্বপ্ন থেমে গিয়েছিল সিঙ্গাপুর ম্যাচের আগে, সেই স্বপ্নই আবার নতুন করে ডানা মেলেছে। আর সেই স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে কোটি ফুটবল প্রেমীদের প্রত্যাশা। ভক্তদের আশা, সাফে প্রতিপক্ষ যেই দলই হোক, জায়ান, ফারহান, হামজা, মোরসালিনদের নিয়ে দারুণ খেলবে বাংলাদেশ। তানজিম ঐশী, স্টার প্লে। শুরু হয়েছে জায়ানের বার্থ সার্টিফিকেট তৈরির কাজ। ধাপে ধাপে পাসপোর্ট থেকে ফিফা ওয়ান টাইম সুইচ প্রক্রিয়া শেষ হবে 2 মাসের মধ্যেই। জায়ানের সাথে আরও আসছেন 2 ফরওয়ার্ড আর 1 সেন্টার ব্যাক। সুখবর আছে আরও, তৈরি হয়ে গেছে ফারহান আলী ওয়াহিদের বার্থ সার্টিফিকেটও। Get my passport over the line for Bangladesh. লেফট উইংয়ে ফারহান আলী ওয়াহিদের মুন্সিয়ানা, রাইট উইংয়ে রাকিবের গতি আর ক্রস, আর ফরওয়ার্ডে জায়ান হাকিম। একবার চিন্তা করুন বাংলাদেশের ফুটবল কোথায় যাচ্ছে, কোথায় যাবে। রাকিব দেশেই আছেন, ফারহান আলীর সেপ্টেম্বরে লাল সবুজের দেশে আসা নিশ্চিত। জায়ান হাকিমের আপডেট কি? সবশেষ তথ্য বলছে সেপ্টেম্বরেই বাংলাদেশে আসছেন জায়ান হাকিম। সব ঠিক থাকলে সেপ্টেম্বর উইন্ডোতেই বাংলাদেশের হয়ে অভিষেক হবে এই ফরওয়ার্ডের। তবে এর মধ্যেই পেরোতে হবে কিছু ধাপ, যে ধাপের কাজগুলো ইতিমধ্যেই গোছানো শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সূত্র বলছে ইতিমধ্যেই বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করে বাফুফেকে মেইল করেছেন জায়ান হাকিম। সেই মেইলের সূত্র ধরেই
কাগজ গোছাচ্ছে বাফুফে। তবে জায়ানের বেশ কিছু কাগজ এখনও মিসিং। প্রথমত, জায়ানের বার্থ সার্টিফিকেট তৈরি করছে ফেডারেশন, সেটি দ্রুত সময়েই হয়ে যাওয়ার কথা। তারপরেই অ্যাপ্লাই করা হবে পাসপোর্টের জন্য, সাথে করে নেওয়া হবে বায়োমেট্রিক। এরপর আসবে আসল চ্যালেঞ্জ। জায়ান ইতিমধ্যে খেলেছেন অ্যান্টিগুয়া ও বারবুডা অনূর্ধ্ব 20 দল ও সিনিয়র দলে, একই সাথে খেলেছেন অনেকগুলো ইয়ুথ ক্লাবে। ফিফা ওয়ান টাইম সুইচের প্রক্রিয়া শেষ হলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন জায়ান হাকিম। অনেকেই বলছেন বাংলাদেশের হয়ে খেলতে জায়ানকে অনুমতি দিয়েছে ফিফা। তথ্যটি একেবারেই সঠিক নয়। মূলত জায়ানের কাগজপত্র তৈরির আগে এএফসি আর ফিফার কনসার্ন নিয়েছে বাফুফে। সেখান থেকে গ্রিন সিগন্যাল মেলার পরেই শুরু করেছে ডকুমেন্টেশনের কাজ। সব ডকুমেন্ট দেখার পরেই মিলবে ফাইনাল অনুমতি। জায়ান হাকিমকে নিয়ে বাংলাদেশ কেন এত আগ্রহী, চলুন এবার সেটি একটু দেখি। জায়ান হাকিম মূলত একজন সেন্টার ফরওয়ার্ড, তবে প্রয়োজনে তিনি রাইট উইংয়ে বা সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন। তিনি বাপায়ে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। উচ্চতা প্রায় 6 ফুট 2 ইঞ্চি, যা তাকে শারীরিক লড়াইয়ে বাড়তি সুবিধা দেয়। ফিজিক্যাল উপস্থিতি, লম্বা ও শক্তিশালী গড়নের কারণে ডিফেন্ডারদের সঙ্গে 1-to-1 ডুয়েলে ভালো করেন। বল ধরে রেখে সতীর্থদের খেলায় আনতে পারেন। বক্সের স্ট্রাইকার, পেনাল্টি বক্সের সঠিক সময়ে পজিশন নেওয়া তার অন্যতম গুণ। ক্রস থেকে হেড বা কাছাকাছি দূরত্ব থেকে ফিনিশিংয়ে বেশ কার্যকর। আকাশে আধিপত্য, 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার কারণে এরিয়াল বল জেতার সক্ষমতা ভালো। সেট পিসেও তাকে লক্ষ্য করে আক্রমণ সাজানো যায়। বাঁ পায়ের ফিনিশিং, বাঁ পায়ের শট ও ফিনিশিং তার স্বাভাবিক শক্তি। বক্সের ভেতরে সুযোগ পেলে দ্রুত শট নিতে পারেন। সুখবর এইখানেই শেষ নয়, সাফকে ঘিরে চমক আছে আরও। ফারহান আলী ওয়াহিদ আর জায়ান হাকিমের সাথে আসছেন আরও 3 অরিজিন ফুটবলার। সেই 3 ফুটবলারের আপডেটও পেয়েছে স্টার প্লে। 3 ফুটবলারের মধ্যে 2 জনই সেন্টার ফরওয়ার্ড। আক্রমণাত্মক ফুটবলের মানসিকতা নিয়ে প্রস্তুত হওয়া বাংলাদেশ এইখানেই বাড়াতে চায় সর্বোচ্চ শক্তি। একাদশের পাশাপাশি সাইড বেঞ্চেও রাখতে চায় যোগ্য সাবস্টিটিউট ফরওয়ার্ড। সেই পরিকল্পনা থেকেই আরও 2 ফরওয়ার্ডকে আনা হচ্ছে সেপ্টেম্বর উইন্ডোতে। সাথে আছেন একজন সেন্ট্রাল ব্যাক। হামজা, তপু, তারিক কাজিদের সাথে চীনের দেয়াল তৈরি করতে চায় বাংলাদেশ। গোলকিপারের উপর চাপ কমাতে তাই তো অরিজিন ডিফেন্ডার আসছেন ফারহান জায়ানদের সাথে। এত কিছুর মাঝে আরও একটা সুসংবাদ, ইতিমধ্যেই হয়ে গেছে ফারহান আলী ওয়াহিদের বার্থ সার্টিফিকেটের কাজ। মামুনুর রশিদ, স্টার প্লে। ফুলহ্যামের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলার জন্য পর্তুগালে পাড়ি জমিয়েছেন ফারহান আলী ওয়াহিদ। ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে আজ রাত 11টায় সৌদি ক্লাব আল আহলির বিপক্ষে মাঠে নামবে ফুলহ্যাম। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচটি খেলতে আর বেলোয়ার অধীনে অনুশীলন সেশন সেরেছেন ফারহান। বিস্তারিত ইয়াসির আরাফাত সবুজের প্রতিবেদনে। ক্লাব ফুটবল দেখার জন্য রাত জাগতে হতো ভিনদেশি ফুটবলারদের খেলা দেখতে। তবে সেই দিন এখন শেষ, কারণ বাংলাদেশের ফুটবল ফ্যানদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন নিজের দেশের ফুটবলাররাই। আগে কেবল হামজা চৌধুরীর ওপরে নজর ছিল, তবে এখন নজর আরও বড়। ফারহান আলী ওয়াহিদের ইতিমধ্যে ফুলহ্যামের মূল দলে অভিষেকটাও হয়ে গেছে। এবার দ্বিতীয় ম্যাচ খেলার জন্য ফারহান দলের সাথে পাড়ি জমিয়েছেন পর্তুগালে। সোমবার রাতে ইংলিশ ক্লাবটির ম্যাচ সৌদি আরবের ক্লাব আল আহলির বিপক্ষে। পর্তুগালে এসে আলভারো আরবেলোয়ার অধীনে অনুশীলন সেশনটাও সেরে ফেলেছেন বাংলাদেশি উইঙ্গার। চেলসিতে বেড়ে ওঠা ফারহান নিজেকে চিনিয়েছেন ফুলহ্যামের বয়সভিত্তিক দলে খেলে। গেল বছর জুলাইয়ে তার সাথে পেশাদার চুক্তি করে ইংলিশ ক্লাবটি। এই মৌসুমে ফুলহ্যামের দায়িত্ব নেন সাবেক রিয়াল কোচ আরবেলোয়া, আর তার অধীনেই নরউইচের বিপক্ষে ডেবু হয় ওয়াহিদের। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ফারহানকে পাওয়ার আশা করছে বাফুফে। তবে সেপ্টেম্বরে পাওয়া না গেলেও নভেম্বরে তাকে পাওয়া যাবেই, এ নিয়ে কোনো সংশয় নেই। পাসপোর্ট পাওয়ার জন্য নিবন্ধন সনদ হয়ে গেছে। ফারহান সময় দিলেই বাফুফে শুরু করবে পাসপোর্টের জন্য বায়োমেট্রিক কাজ। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। এবারে ক্রিকেটের খবর। অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে হোম অফ ক্রিকেটে তৃতীয় দিনের মতো চলছে ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন। এদিন সিমারদের নিয়ে বিশেষ সেশন করিয়েছেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের। এলপিএল শেষে আগেই দলের সাথে যোগ দিয়েছেন হাসান মাহমুদ।
এদিন দীর্ঘ সময় ঝালিয়ে নিয়েছেন নিজেকে, ছিলেন খালেদ আর 3 বছর পর স্কোয়াডে ফেরা মুশফিক হাসানব। তবে যোগ দেননি তাসকিন এবাদত। আগামীকাল ঐচ্ছিক অনুশীলনে যোগ দেওয়ার কথা তাদের। সেন্টার উইকেটের থ্রোয়ার মেশিনের বিপরীতে ব্যাটে শান দিয়েছেন জাকির আলী অনিক, সাদমান আর অমিত হাসান। ছিলেন সৌম্য সরকারও। 31 জুলাই দেশ ছাড়ার আগে আরও 2 সেশন অনুশীলন করবে টিম টাইগার। 13 আগস্ট ডারউইনে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী মাহবুব রিমন। আমরা বাংলাদেশ দলের সবশেষ আপডেট জানতে তার সাথে যুক্ত হব। রিমন, দলের সাথে যোগ দিয়েছেন হাসান মাহমুদ। টাইগারদের অনুশীলন আজ কেমন দেখছেন? অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল বিশেষ কোনো প্রস্তুতি নিচ্ছে কিনা জানাবেন। নিশ্চয়ই সারা, অনুশীলন শেষ হয়ে গেছে। সকাল 9টার সময় অনুশীলন শুরু হয়েছিল, সেই অনুশীলনের কথা তো বলবে। তবে তার আগে একটা বিষয় আপডেট দিয়ে রাখতে চাই দর্শকদের। দেশের ক্রিকেটে তো আসলে এই মুহূর্তে অস্ট্রেলিয়া সিরিজ টক অফ দ্য টাউন রয়েছে, সেই সঙ্গে আরও একটা বিষয় কিন্তু আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে ওয়ানডের অধিনায়কত্ব। মেহেদী হাসান মিরাজ কি শেষ পর্যন্ত ওয়ানডে অধিনায়ক থাকছেন কিনা সে বিষয়। এর বাইরেও আসলে বেশ কিছু এজেন্ডা নিয়ে আগামীকাল বিকেল 3টার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে, তামিম ইকবালের যে বোর্ড, এবং সেখানে বেশ কিছু এজেন্ডার কথা বলছি। বিপিএল নিয়ে আলোচনা হবে, আসন্ন যে ভারত সফর রয়েছে সেই ভারত সফর নিয়ে আলোচনা হবে। এর বাইরে যে এনসিএল এবং বিসিএল রয়েছে সেই বিসিএল এর ভেন্যু, বিপিএল এর কথা তো বলছিলাম, এসব বিষয় নিয়ে আগামীকাল 3টার সময় আলোচনা হবে। বেশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এবং বলছিলাম যে অধিনায়কত্ব মেহেদী হাসান মিরাজের অধিনায়কে আদৌ বাংলাদেশ 2027 বিশ্বকাপ খেলবে কিনা, নাকি নাজমুল হোসেন শান্ত, নাকি লিটন কুমার দাস কে হচ্ছেন পরবর্তী ওয়ানডে অধিনায়ক, সে বিষয়ে আলোচনা হতে পারে। অনুশীলনের কথা এবার বলবো। নিশ্চয়ই যেমনটা দর্শকরা ইতিমধ্যে জেনে গেছেন যে হাসান মাহমুদ অনুশীলন দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে টাইগারদের যিনি স্ট্রাইক দুজন বোলার তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন চৌধুরী, দুজন কিন্তু এখনও যোগ দেননি। তার বাইরে আরেকজন সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম, তিনিও কিন্তু আসলে ব্যক্তিগত যে ছুটি সে ছুটি কাটিয়ে কিন্তু দলের অনুশীলনে যোগ দেননি। যদিও ঐচ্ছিক অনুশীলন কিছুটা রিল্যাক্সের সুযোগ রয়েছে। বাংলাদেশ দল তো তাদের মূল প্রস্তুতিটা 31 তারিখ তারা অস্ট্রেলিয়ায় গিয়ে তারপরেই আসলে 2 তারিখ থেকে তারা ডারউইনে শুরু করবে, যে কারণে যেখানে কিছুটা ফ্লেক্সিবিলিটির সুযোগ রয়েছে। তবে এর বাইরে আজকে কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও দেখিনি। তবে দীর্ঘ একটা সময় পরে জাকির আলী অনিক, যিনি কিনা টেস্ট দলে ডাক পেয়েছেন, এর বাইরে সৌম্য সরকার 5 বছর 5 মাস সময় পরে আবারও টেস্ট দলে ডাক পেয়েছেন, তাদের দুজনকে দেখেছে যে দীর্ঘ সময় ব্যাটিং করেছেন। এর বাইরে বলতে হয় সাদমান ইসলাম অনিকের কথা। সাম্প্রতিক সময় আসলে যার ব্যাটটা তার ঠিক তার মতো করে কথা বলছে না, সে সাদমান ইসলাম অনিকও অনুশীলন করেছেন। সব কিছু মিলিয়ে বাংলাদেশ দল তাদের প্রস্তুতিটা ঠিকঠাকই নিচ্ছে। তবে মূল যে সমস্যাটা সেটা হচ্ছে যে পেস ইউনিটের কথা বলছিল, সে পেস ইউনিটে আসলে বাংলাদেশ কতটুকু আসলে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে থ্রেট দিতে পারে সেটাই দেখার বিষয়। স্বস্তির আরও একটা বিষয় জানিয়ে রাখতে চাই, শরীফুল, যার কিনা আগামীকাল থেকে বোলিং অনুশীলন করার কথা, যদিও তিনি প্রথম টেস্টে নেই, দ্বিতীয় টেস্টে হয়তো দলে থাকবেন, সেই শরীফুল আজকে কিন্তু মাঠে এসেছেন, বোলিং করেননি, রানিং করেছেন। এর বাইরে লিটন কুমার দাসকেও দেখেছি আমরা, দীর্ঘ একটা সময় তিনি অনুশীলন করেছেন। জাতীয় দলের বাইরে সাউথ আফ্রিকা যে ইমার্জিং দল রয়েছে, সেই ইমার্জিং দলে যারা রঙিন পোশাকের, যারা সাদা পোশাকের অর্থাৎ 4 ডে ফরম্যাটের ক্রিকেটাররা যারা যাবেন, তারাও কিন্তু অনুশীলন করেছেন। এই ছিল আমার কাছে মেপ্রো হোম অফ ক্রিকেট থেকে টাইগার ক্রিকেট এবং অস্ট্রেলিয়া সফরের অনুশীলনের সবশেষ আপডেট। সারা। রিমন, ধন্যবাদ আপনাকে। মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন, জানাচ্ছিলেন টাইগারদের অনুশীলন সবশেষ তথ্য। এবারে চলে যাচ্ছি পরের প্রতিবেদনে। কত হতাশা, কত আক্ষেপ। মাস 6 আগে টেস্ট ক্রিকেট নিয়ে নিজের আফসোসের কথা স্টার প্লেকে জানিয়েছিলেন সৌম্য সরকার। অবশেষে এসেছে সুযোগ। 2021 সালের পর অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে প্রথমবারের মতো লাল বলের ক্রিকেটে ডাক পেয়েছেন এই ওপেনার। মিরপুর স্টেডিয়ামে প্রধান নির্বাচকের দেখা পেয়ে যেন কৃতজ্ঞতাই জানিয়েছেন সৌম্য। বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান শাওন। কেউ তেমন রান করে নাই, কিন্তু ওই পারফর্মটাতে হয়তো বা আমার উপরে বেশি ইফেক্ট ফেলেছে। আমি যখন লাস্ট ম্যাচটা খেলি ওয়েস্ট ইন্ডিজের সাথে, আমি অলমোস্ট 6 মাস হয়তো বা আমরা লাল বলের বাইরে ছিলাম। অবশ্যই টেস্ট ক্রিকেট খেলতে চাই আমি। টেস্ট ক্রিকেট টাইগার চিফ সিলেক্টর হাবিবুল বাশার সুমনের দেখা পেয়ে ছুটে এলেন সৌম্য সরকার। মাথা নুইয়ে কিছুটা কি কৃতজ্ঞতাই জানালেন টাইগার ব্যাটার।
এরপর লম্বা আলাপ। অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে যে 4 বছর পর লাল বলে ফিরছেন সরকার, সৌম্যকে নিয়ে সিরিজে গড়া পরিকল্পনার সূত্রই হয়তো এদিন বুঝিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক। টেস্ট খেলার প্রবল ইচ্ছার কথা এর আগেও বলেছেন সৌম্য। টেস্ট ক্রিকেটে ঠিকমতো সুযোগ না পাওয়ার আক্ষেপও ঝেড়েছিলেন স্টার প্লের ক্যামেরায়। দেখেন, আমি বাকি যে টেস্ট ম্যাচগুলো খেলেছি বলবো না যে খুবই ভালো করেছি, হ্যাঁ, কিন্তু অন এভারেজ ভালোই করছিলাম। কিন্তু ওইখানে যে ম্যাচগুলো খেলেছি, যে ওই ম্যাচগুলোতে খুবই লো স্কোরিং উইকেট ছিল, ওইখানে কেউ তেমন রান করে নাই, কিন্তু ওই পারফর্মটাতে হয়তো বা আমার উপরে বেশি ইফেক্ট ফেলেছে, যে রান না করাতে তখন টিমের বাইরে চলে গিয়েছি। আমি যখন লাস্ট ম্যাচটা খেলি ওয়েস্ট ইন্ডিজের সাথে, আমি অলমোস্ট 6 মাস হয়তো বা আমি লাল বলের বাইরে ছিলাম প্র্যাকটিস থেকে। সে সময় টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেয়া শান্ত আবারও বসেছেন পুরনো চেয়ারে। অধিনায়ক শান্তকে নিয়েও সে সময় বার্তা দিয়েছিলেন সৌম্য। শান্ত ভালো ক্যাপ্টেন ছিল, সে সবাইকে নিয়ে চলতো এবং তার ডিসিশন মেকিং ভালো ছিল। হ্যাঁ, ক্যাপ্টেন হতে গেলে একটু এগ্রেসিভ হতে হয়, সেই জিনিসটাও তার মধ্যে ছিল। ওভারঅল ভালো ছিল। 2015 সালে ডেবিউর পর থেকে কেবল 16 টেস্টই খেলেছেন সৌম্য সরকার। আছে 450 আর ক্যারিয়ার সেরা 149 রানের ইনিংস। প্রায় 28 গড়ে আছে 831 রান। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ের অফ ফর্ম 2021 সালের পর টেস্ট ভাগ্য খুলে দিয়েছে সৌম্য সরকারের। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা। ওয়েলকাম ব্যাক টু স্টার প্লে। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব। বিশ্বকাপে অসংখ্য গোল হয়, কিন্তু কিছু গোল সময়ের সীমানা পেরিয়ে ইতিহাস হয়ে যায়। 2026 ফিফা বিশ্বকাপে সেই ইতিহাসের নাম সিডনি লোপেস কাব্রাল। কাবো ভার্দের এই তরুণ ফুটবলারের আর্জেন্টিনার বিপক্ষে করা দুর্দান্ত গোলটি জিতে নিয়েছে ফিফার হুন্দাই গোল অব দ্য টুর্নামেন্ট পুরস্কার। বিশ্বকাপে রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগেই কাব্রালের ইচ্ছা একটাই ছিল, লিওনেল মেসির সাথে একটি ছবি তোলা। কিন্তু ম্যাচ শেষে ছবির চেয়ে বড় স্মৃতি হয়ে গেল তার নিজের অসাধারণ গোল। যদিও ম্যাচটি কাবো ভার্দে 3-2 ব্যবধানে হেরেছিল, তবুও সেই গোলই হয়ে ওঠে পুরো টুর্নামেন্টের অন্যতম স্মরণীয় মুহূর্ত। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে কাটিয়ে বক্সে ঢুকে এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করা সেই বাঁকানো শট মুহূর্তেই জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেরা গোলগুলোর তালিকায়। প্রতিপক্ষকে কাটিয়ে একটু জায়গা দেখেই শট নিয়েছিলাম। বল যখন ওপরের কোণের দিকে যাচ্ছিল তখনও বিশ্বাস হচ্ছিল না আমি কি করে ফেলেছি। গোলের পর আনন্দের মধ্যেও তৈরি হয় আবেগঘন এক দৃশ্যের। ম্যাচের আগে কাব্রাল মাকে বলেছিলেন গোল করলে গ্যালারিতে তার কাছেই ছুটে যাবেন, কিন্তু সেখানে গিয়ে দেখেন অতিরিক্ত আবেগে তার মা তেরেসা জ্ঞান হারিয়ে ফেলেছেন। ছেলের জীবনের সবথেকে বড় মুহূর্ত মায়ের জন্য হয়ে ওঠে আবেগে ভেসে যাওয়ার এক স্মৃতি। কাব্রালের এই স্বীকৃতির পেছনে রয়েছে আরও এক বড় গল্প। মাত্র 3 বছর আগেও জার্মানির 5ম বিভাগের ফুটবলে খেলতেন তিনি। আর্থিক সংকট ছিল প্রকট। কঠিন বাস্তবতা পেরিয়ে ইউরোপের ক্লাব ফুটবলে নাম লেখান তিনি। 2025 সালের ডিসেম্বরে মিলিয়ন খরচ করে কাব্রালকে দলে ফেরায় বেনফিকা। তারপর বিশ্বকাপের মঞ্চ, আর আজ বিশ্বের সেরা গোলের পুরস্কার, যেন বাস্তবের রূপকথা। ব্রাজিলের কিংবদন্তি লেফট ব্যাক মার্সেলো নিজেও টুর্নামেন্টের সেরা গোল হিসেবে ভোট দিয়েছেন কাব্রালের গোলটিকে। নিজের ফুটবল আদর্শের কাছ থেকে এমন স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত 23 বছর বয়সী এই ফুটবলার। মার্সেলো আমার আদর্শ। তিনি যখন বললেন আমার গোলকেই সেরা হিসেবে ভোট দিয়েছেন, তখন সত্যি বিশ্বাস করতে পারছিলাম না। একটি গোল বদলে দিয়েছে একটি ক্যারিয়ার, আর একটি গল্প মনে করিয়ে দিল ফুটবলের স্বপ্ন দেখার সাহস থাকলে পৌঁছে যাওয়া যায় বিশ্ব মঞ্চের সর্বোচ্চ চূড়ায়। ম্যাক্সি রদ্রিগেজ, দিয়েগো ফোরলান, হামেস রদ্রিগেজ, বেঞ্জামিন প্যাভার্ড কিংবা রিচার্লিসনের মতো তারকাদের পাশে এবার যোগ হলো নতুন একটি নাম, সিডনি লোপেস কাব্রাল। সারা মাহবুব, স্টার প্লে।
একসময়ের বিশ্ব ফুটবলের পরাশক্তি ইতালি এখন যেন হারিয়ে ফেলেছে নিজের পরিচয়। মাঠের ব্যর্থতার পর এবার মাঠের বাইরেও বড় ধাক্কা আজ্জুরিদের। জাতীয় দলের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নেয়া পাওলো মালদিনি ও লিওনার্দো দুজন কিংবদন্তি ছেড়ে দিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন। কোচ বাছাই নিয়ে মতবিরোধ, পছন্দের প্রার্থী বাতিল আর অভ্যন্তরীণ সংকটে আবারও টালমাটাল ইতালি ফুটবল। কেন এমন পরিস্থিতি তৈরি হলো জানাচ্ছেন তানজিম ঐশী। একসময় যাদের নাম শুনলেই প্রতিপক্ষের কপালে ভাঁজ পড়ত, সেই ইতালি এখন নিজ ঘর গোছাতেই ব্যস্ত। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ফুটবলে চলছে চরম অস্থিরতা। জাতীয় দলের নতুন ভবিষ্যৎ পরিকল্পনায় মাত্র 16 দিন আগে দায়িত্ব পেয়েছিলেন দুই কিংবদন্তি পাওলো মালদিনি এবং লিওনার্দো। কিন্তু দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহ পেরুতেই সেই অধ্যায়ের পরিসমাপ্তি। ইতালির টেকনিক্যাল ডিরেক্টর মালদিনি এবং তার উপদেষ্টা লিওনার্দো ফেডারেশন সভাপতি জোভান্নি মালাগোর কাছে তুলে দিয়েছেন পদত্যাগপত্র। কিন্তু কারণ কি? জাতীয় দলের কোচ নির্বাচনে তৈরি হওয়া বড় মতপার্থক্য। মালদিনির প্রথম পছন্দ ছিলেন তার সাবেক সতীর্থ আন্দ্রেয়া পিরলো। তার আগে অবশ্য চেষ্টা করা হয়েছিল কার্লো আনচেলত্তি আর পেপ গার্দিওলার আশা নিয়ে, কিন্তু দুজন রাজি না হয় পিরলোকেই বেছে নিতে চেয়েছিলেন তারা। অথচ এক বেটিং প্রতিষ্ঠানের স্পন্সরশিপ ঘিরে তৈরি হওয়া জটিলতায় শেষ পর্যন্ত আটকে যায় পিরলোর নিয়োগ। নিজেদের পরিকল্পনায় ফেডারেশনের পূর্ণ সমর্থন না পাওয়ার অভিযোগেই নাকি ক্ষুব্ধ হন মালদিনি। এর বিকল্প হিসেবে লিওনার্দো প্রস্তাব করেন থিয়াগো মোত্তার নাম, কিন্তু সেই প্রস্তাবও গ্রহণ না করায় শেষ পর্যন্ত একসঙ্গে দুইজন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ফলে ইতালির ফুটবলে আবারও শুরু হলো অনিশ্চয়তার নতুন এক অধ্যায়। বিশ্বকাপ মিসের লজ্জা, ধারাবাহিক ব্যর্থতা আর এখন ফেডারেশনের ভেতরের সংকট, সব মিলিয়ে আজ্জুরিদের ফুটবল যেন ভেঙে চুরমার। তানজিম ঐশী, স্টার প্লে। খেলাও থামবে না, খবরও না, সাথেই থাকুন স্টার প্লে।